ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির 3 সংগঠনের পদযাত্রা, দেশবাসীকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি, বিশ্বাস করি সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি। স্বৈরাচার হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তদারকিতে মেটার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, নজরদারিতে রাখা হবে দোসরদের অনলাইন কার্যক্রম। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক কাল, বাস্তবতা মেনে সম্পর্কে এগিয়ে নেওয়ার আশা, যোগাযোগ বাড়ানোর তাগিদ। গণঅভ্যুত্থানের পর এখন আরো শক্তিশালী বিজেপি, শত্রুদের মোকাবেলা করতে এবার পিঠ নয়, প্রস্তুত বুক পেতে। বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজেপি। 2 যুগ পর স্বৈরাচার আসাদ সরকারের পতন, দেশ ছেড়ে পালিয়ে অজানা গন্তব্যে, নতুন যুগের সূচনায় পথে পথে উল্লাস। Oh, he goes big time now. There's a fielder lining up, and he's taken the catch that wins the match for Bangladesh. They've done it. They're the champions again of the Men's Under-19 Asia Cup 2024. ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা ও তারেক রহমানের অভিনন্দন। সংবাদপ্রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। আগরতলা মিশনে হামলা ও বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর প্রতিবাদে ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় স্মারকলিপি দেয় বিএনপির এই 3 সহযোগী সংগঠন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিদ্বেষের কারণেই বাংলাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ভারত। জানান, দিল্লির আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত দেশের মানুষ। সাইফুল রিপনের প্রতিবেদন। ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে রোববার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রার আয়োজন করে বিএনপির 3 সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পদযাত্রায় যোগ দিয়ে ছাত্রদলের শীর্ষ 2 নেতা অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ মদদ দিচ্ছে ভারত। ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানের স্পিরিট ভারত সরকার কোনোভাবে মেনে নিতে পারেনি। এই দেশের 20 কোটি সাধারণ জনগণ এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, 15 বছর দেশের মানুষের ওপর ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দিতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে ভারত। ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। আগামী দিনেও ভারতের প্রতিটি অন্যায় আগ্রাসনী মনোভাবের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে আমরা প্রতিবাদ জানাবো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা অপসীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারত প্রতি মুহূর্তে বাংলাদেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন, সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন, পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। আমি আগেই বলেছি, বিদ্বেষ পরায়ণ। চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রামপুরা এলাকায় পৌঁছালে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের মুখে পড়ে বিক্ষোভ মিছিল। পরে সেখান থেকে বিএনপির 3 সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশ পুনর্গঠনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মতো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে বরিশাল ও রংপুরে বিএনপির 31 দফা বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যোগ দিয়ে তিনি একথা বলেন। আন্দোলন সফল হয়েছে সব রাজনৈতিক দল ও সমাজের নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠন করতে হলে জাতিকে একত্রিত করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যেভাবে সর্বস্তরের মানুষ নেমে এসেছিল, ঠিক সেভাবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। একক বিএনপির আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল হয়েছে আরো অনেকগুলো রাজনৈতিক দল। আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি, বিশ্বাস করি, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি। তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে যেরকম সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়, ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। কাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে, গণঅভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্ক আর আগের মতো নেই। তা মেনে নিয়েই দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। এদিকে দুদেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে তাগিদ দেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 5 আগস্টের পর বদলের হাওয়া ভারত বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচার চালিয়ে দুদেশের জনগণকেই ফুঁসিয়ে তুলছে ভারতীয় মিডিয়া। দুদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে চলছে বাকযুদ্ধ। নাজুক এই পরিস্থিতিতে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে এটি উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়। বৈঠকে পানির ন্যায্য হিস্যা বন্টন, নির্বিচারে সীমান্ত হত্যার মতো অমীমাংসিত অনেক বিষয় ছাড়াও দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়ন, বিগত সরকারের সময়ে করা অসম চুক্তির পর্যালোচনা সহ উভয় দেশের গণমাধ্যমকে এক মঞ্চে আনার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। অন্যথায় জনরোষ দাবানলে পরিণত হতে সময় লাগবে না বলে হুঁশিয়ারি দেন তারা। দুই দেশের জনগণ কেন্দ্রিক কিভাবে সম্পর্ক করা যায়, যেটা দুই দেশের জনগণের লাভ, একটা দেশের লাভ না, সেই জিনিসটা তৈরি করা। আমরা যত দেরি হয়ে যাচ্ছে অত দেখা যাচ্ছে যে অন্য যেই ফোর্সগুলো আছে, যাদের হয়তো স্বার্থ, অন্য স্বার্থ, সেগুলো সামনে চলে আসে এবং তাতে হয় কি জনগণের ভোগান্তি হয় এবং দুই দেশের জনগণ, সাধারণ জনগণের কথা বলছি, তাদের ভোগান্তি হচ্ছে। বিগত সরকারের সাথে সম্পর্ক ভুলে পরিবর্তিত নতুন সম্পর্ক মেনে নিয়ে দুদেশকে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান অস্থিরতায় দুই দেশের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তদারকি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টার বক্তব্য একান্ত ব্যক্তিগত মতামত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। দেশে চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিষয়টি। এ সময় প্রেস সচিব জানান, হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তদারকির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার সঙ্গে বৈঠক হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। হেট স্পিচ সেগুলো দিকে যাতে যারাই শেখ হাসিনার কাভার করেন বাইরে বা তারা অবশ্যই তার লক্ষ্য রাখবেন যে তার হেট স্পিচ যাতে কেউ স্প্রেড না করেন। এই আর মেটা তো দেখছে যে বাংলাদেশকে ঘিরে কি ধরনের ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। আওয়ামী লীগের যে সকল পেজ থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তা নিয়েও নজর রাখবে মেটা। যেগুলো অবশ্যই যদি মিসইনফরমেশন এমন পর্যায়ে যায় যে এতে আমাদের ডোমেস্টিক স্ট্যাবিলিটিকে এফেক্ট করছে,
অবশ্যই আমরা তাদের নজরে আনবো। এতে যদি কোনো ভালনারেবল পিপলের এগেনস্টে কোনো যদি মিথ্যা নিউজ ছড়ানো হয়, অবশ্যই আমরা তাদের নজরে আনবো। এদিকে নির্বাচন প্রসঙ্গে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধান উপদেষ্টা এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো বিবৃতি দেয়নি। 2025 ইলেকশন হতে পারে, তো সেইটাকে একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না, এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনই এটা প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। আগামী 1 বছরের মধ্যে নতুন সরকার। শিক্ষা উপদেষ্টার এমন মন্তব্য একান্ত ব্যক্তিগত মতামত, সরকারের কোনো ঘোষণা নয়, তাও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গণঅভ্যুত্থানের পর এখন আরও শক্তিশালী বিজিবি অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে সীমান্ত সুরক্ষায়। শত্রুদের মোকাবেলা করতে এবার পিঠ নয়, প্রস্তুত বুক পেতে। বিজিবি সদর দপ্তরে এক আয়োজনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিজিবিকে নিজেদের দায়িত্ব সম্পর্কে আবারও স্মরণ করিয়ে দেন বিশিষ্ট কবি ফরহাদ বসহার। শাহাদাত নিশাদের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই বিজিবির এই উদ্যোগ। রোববার বিকেলে ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসারত 8 জনের হাতে তুলে দেওয়া হয় সহায়তা। কারো হাতে তুলে দেওয়া হয় চেক, কাউকে কিনে দেওয়া হয় অটোরিকশা, তৈরি করে দেওয়া হয় নতুন দোকানও। স্বাগত বক্তব্যে বিজিবির মহাপরিচালক তুলে ধরেন সীমান্ত বাহিনীর হালচার। বর্তমান পরিস্থিতিতে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে সবার উপরে দেশ, এই মন্ত্রে উজ্জীবিত বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। কোনো দেশের উপর ভর করে নয়, দেশে ফিরতে চাইলে হাসিনাকে আসামি হিসেবেই ফিরতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা ফরিদা আক্তার। তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করে। বিশেষ এই আয়োজনে অংশ নেন খ্যাতিমান লেখক ও গবেষক ফরহাদ মজহার। এ সময় বিজিবির মূল দায়িত্ব আবারও স্মরণ করিয়ে দেন তিনি। সৈনিকরা আমারই ভাই, আমারই সন্তান, এবং এই মৈত্রীর ভিত্তিতে যদি আমরা দাঁড়াতে না পারি দ্রুত, তাহলে আমাদের সামনে অত্যন্ত দ্রুত বেগে অনেক বড় ধরনের বিপদ ধেয়ে আসছে। ভারত ইস্যুকে ইঙ্গিত করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত উত্তেজনা নিয়ে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে, পিঠ নয় বুক দেখাবে বিজিবি। বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজিবি। ওই রকমই নির্দেশনা আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চাকরির প্রলোভন দেখিয়ে অনেকদিন ধরে সাবিনা আক্তারের সাথে শারীরিক সম্পর্ক করে আসছিল প্লাস্টিক ব্যবসায়ী নজরুল। চাকরি ও বিয়ে নিয়ে তাদের মধ্যে কলহের জেরে নজরুলকে হত্যা করে সাবিনা আক্তার বলে জানিয়েছে পুলিশ। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে নজরুল হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লালবাগ জোনের উপকমিশনার জসিমউদ্দিন। এ সময় তিনি বলেন, গেল 4 ডিসেম্বর রাতে চকবাজারের পোস্তা এলাকায় একটি বাসায় রাত্রি যাপনকালে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। সে সময় সাবিনা নজরুল ইসলামকে শিল দিয়ে মাথায় আঘাত করে। তার মাথায় আঘাত করলে তাৎক্ষণিকভাবে নজরুল নিচে লুটিয়ে পড়ে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো আমরা পেয়েছি এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা এই মামলা সূত্র ধরে তাকে আমাদের হেফাজতে এনে আরও তথ্য সংগ্রহ এবং তার সাথে সে একাই সংগঠিত করেছে কিংবা আরও কেউ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কিনা আমরা সেটা যাচাই বাছাই করার প্রচেষ্টায় আছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছে জাতিসংঘের প্রতিনিধি দল। রোববার দুপুরে প্রতিনিধি দলটি প্রসিকিউশন টিমের সাথে 1 ঘণ্টা বৈঠক করে। বৈঠকে জুলাই আগস্ট গণহত্যার বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এছাড়া গণঅভ্যুত্থানে নিহত 40 পুলিশ সদস্যের বিচার কিভাবে হবে সে প্রশ্নও তোলে প্রতিনিধি দল। পরে প্রসিকিউশন তাদের জানান,
পুলিশ সদস্যের নিহত হওয়ার বিচার ট্রাইব্যুনালের করার এখতিয়ার নেই। এর আগে 14 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল।